তার মানে হচ্ছে যে আমার একটা সূত্র বলেছে যে সে ওইখানেই ছিল, ওইখান থেকে জাস্ট তাকে ক্যামেরার সামনে ক্যামেরার ইয়ে করে নিয়ে আসা হয়েছে। তো আপনার হেফাজতই এখন পুলিশ হেফাজতকে হেফাজত করার মতো তো কেউ দেখছি না আমরা। বাবুনগরী অলরেডি সারেন্ডার করে ফেলেছেন, বাবুনগরী অলরেডি বলেছেন যে না সবাই চুপচাপ থাকেন। ইতিমধ্যে হেফাজতের নেতারা 200 বছর থাকতে বলছেন, বা হেফাজতের নেতারা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলছেন, তারা বলছেন যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা মাপ চাই, আর হবে না। এইসব নানা রকমের কথাবার্তা। আমরা রাজনীতি করি না, আমরা অরাজনীতি করি। তো কিভাবে দেখেন এই যে হেফাজতের উপরে যে বিষয়গুলো এখন আমরা দেখছি, আপনার মন্তব্য কি মনে করেন? হেফাজতের বিষয়টা আমি বলার আগে আমি যদি একটু বলবো, দেখেন যখনই পৃথিবীতে কখন আপনি একনায়কতন্ত্র দেখবেন বা অথরিটারিয়ান গভর্নমেন্ট থাকবে, তারা নন পলিটিক্যাল ফোর্সকে ব্যবহার করে যাতে করে কোনো পলিটিক্যাল ফোর্স বিরোধী শক্তি রাস্তায় না থাকতে পারে। আজকে দেখেন যে বিরোধী শক্তি আছে বিএনপি, জামাত বা লেফটিস্ট, তারা কিন্তু রাস্তায় নাই। কে আছে? হেফাজত। এখন আইয়ুব খানও কিন্তু একই কাজ করেছে, ঠিক আছে? আপনি দেখেন ওর নাম কি, এরশাদ, তার আমলে কিন্তু আমি বলবো না ওই মৌলানার নাম, সেও কিন্তু ঢাকা ভরে রাখতো এভাবে, এবং বিএনপি, জামাত, আওয়ামী লীগ নামতেই পারতো না রাস্তায়। শেষ পর্যন্ত তারা গণ অভ্যুত্থান করেছে। এই পরিস্থিতি এখনো চলছে। গণ অভ্যুত্থান একমাত্র মুক্তি, কিন্তু 90 গণ অভ্যুত্থান ছিল শুধু নেতারা এনজয় করেছে, নতুন কিছু দেয়নি মানুষকে, যেটা আমি আগেও বলেছি। এই হেফাজতের অবস্থাটা দেখেন আপনি, এই যে মারপিট, খুন খারাপি, আমি আগের টকশো থেকে বলেছি, যারা ভাঙচুর করেছে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, বিভিন্ন জায়গায়, এগুলো কিন্তু হেফাজতের লোক করেনি। এগুলো হাসিনারি, যুবলীগ, আওয়ামী লীগের, বললাম না, তাদের পাজামা পাঞ্জাবি টুপি দাঁড়িয়ালাও আছে, তাদেরকে হেফাজত করে পাঠায়। তার দুইটা লাভ, একটা হলো রাস্তা দখল করে রাখা, আর একটা হলো সারা পৃথিবীকে দেখানো যে এই দেশে টেরোরিজম, দিস ইজ নাম্বার ওয়ান। আর একটা হলো আপনারা জানেন, অনেকে বলছে যে, আমাকে বলছিল যে মোদি আসার ব্যাপারে যে ডাক দিয়েছে মামুনুল হক, বলেছিল মোদি আসলে মানে ভারতের প্রাইম মিনিস্টার, তাহলে সে সরকার পতনের ডাক দিবে। সরকারের পতনের ডাক কিন্তু দেয়নি, অর্থাৎ তাহলে কিন্তু একটা গণ অভ্যুত্থান হতে পারতো, সেটা দিবে না। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে হেফাজতের কিছু নেতা, নট অল, তাদের সাথে সরকারের একটা বোঝাপড়া আছে। নেতাগুলো বক্তৃতা দিবে আর ভাঙচুর, লুটপাট, রাস্তা দখল করে রাখবে হলো আওয়ামী লীগের যে নেতা কর্মীরা টুপি, দাড়ি আর পাঞ্জাবি পরে। অর্থাৎ তার ফায়দা দুইটা, বাংলাদেশকে একটা ইসলামিক টেরোরিস্ট দেশ দেখানো, তারপর হলো রাস্তা যেন বিরোধী দল না নিতে পারবে, গণ অভ্যুত্থান হওয়ার কথা হবে, এসব করে তার ঠেকাতে পারবে না। আর একটা হলো, আপনি খেয়াল করে দেখেন, মোদির বিরুদ্ধে বলা মানে কি, ভারতের লোককে একটা মেসেজ দেওয়া যে আওয়ামী লীগকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছ করে যাও, বা আওয়ামী লীগ ছাড়া সবাই ভারতকে চায় না। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, এখানে যদি আমাদের ক্যানভাস, একটা যিনি আর্ট করেন, তার যদি অনেকগুলো ক্যানভাস সামনে থাকে, তার অঙ্কনটা ভালো হবে না। ক্যানভাসে একটাই আমাদের, সেটা হলো দেশ মুক্তি, বিপ্লব, গণ অভ্যুত্থান, নতুন সংবিধান, শেখ হাসিনার পতন ঘটিয়ে, আমাদের একটাই। এখন আমরা কে আসলো বিদেশ থেকে, মোদি না কে আসলো, এই ধর্মের সাথে সম্পর্কের বিষয় না। এখন হাসিনা দেখেন ধর্ম নিয়ে একটা বিতর্ক শুরু করে দিয়েছে এখন বিভিন্ন জায়গায়, মানে সবকিছু করছে এমন ভাবে টু স্যাটিসফাই। বাট আমাদের একটা জিনিস মনে করা উচিত যে মোদি কিন্তু শেখ হাসিনাকে আনেনি, প্রণব মুখার্জি এবং কংগ্রেসের সাথে তার সম্পর্ক ছিল সারা জীবন, এবং সেটা কন্টিনিউ করছে। আমরা ওইটা না দেখে আমাদের মানুষকে হত্যা করছে। সে একটা এখন মাফিয়ার চেয়ে একটা মানে ভয়ঙ্কর একজন মাফিয়া বাংলাদেশে। 21 জন মানুষকে যে হত্যা করা হয়েছে, সে বিষয়টি তো আড়ালেই চলে গেছে। পাশাপাশি আপনি জানেন যে এই ঘটনার পরপরই মার্চের 28 বা 29 তারিখে যতটুকু মনে পড়ে, যে শীতলক্ষা নদীতে নৌকা ডুবে 34 জনকে মেরে ফেলা হয়েছে। নৌকা ডুবে না, লঞ্চকে, এবং যে লঞ্চটি, যে বড় মালবাহী জাহাজটি এই ঘটনা ঘটিয়েছে, সেটি তো শেখ পরিবারের জাহাজ, শেখ হেলালের জাহাজ, তার ছেলে তন্ময় এটার মালিক, যে এখন এমপি। তো
সেটি নিয়ে কোনো উচ্চবাচ্য কিন্তু হয়নি। এবং আপনি যদি দেখেন এই যে লকডাউনের এই যে কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর মতো আমরা কিন্তু কাউকে দেখছি না। কিন্তু বাংলাদেশে ধরেন রেড ক্রিসেন্ট আছে, বাংলাদেশে কয়েক শত মানবাধিকার সংগঠন আছে যারা বিভিন্ন পদক দেয়, তাদের কোনো তৎপরতা নাই। কিন্তু এই জায়গায় আমি যেটা বলতে চাচ্ছি, শেখ হাসিনা চিন্তা করছে নেক্সট ইলেকশন পর্যন্ত সে যাবে, সেটা তো প্রশ্নই ওঠে না, যাবে না। মানে সে পরিকল্পনা করছে 2014-তে, তার আগে 2013-তে হেফাজতকে দিয়ে, এবং ওই যে কি জানি বলে এটাকে জনগণন মঞ্চ না কি জানো, আমি প্রথম দিকে যেহেতু আওয়ামী লীগ পার্টির সাথে না, সরকারের সাথে ছিল বলে আমি সাপোর্ট করেছিলাম, পরে দেখেছি 12 শেষের দিকে এটা একটা মাফিয়া চক্র। দেন এই দুইটাকে কনফ্লিক্টিং করে হেফাজতকে নিয়ে আসছে, এনে এই গেমটা খেলে তারা 2014 পার পেয়ে গেল। ইলেকশন হইলো কি হইলো না, 14 থেকে 18 পর্যন্ত আপনি যদি খেয়াল করে দেখেন, তখন আর হেফাজত সিনে নাই, কেননা তারা অন্য পরিকল্পনা নিয়েছে। কি পরিকল্পনা? ওই যে আপনার বিএনপি নেতাটার সাথে এবং অন্যান্য যারা ডক্টর কামাল এদের সাথে চুক্তি হয়ে গেছে যে এরা বিরোধী দলের একটা ঐক্য জোট করে ইলেকশন করবে। অতএব হেফাজতের আর গেম খেলতে হয়নি হাসিনা, তারা 19-এ পার হয়ে গেল ওই চক্কর দিয়ে, মানে ওভারনাইট। এবং মাফিয়া ওর নাম কি আজিজকে এনে পার করলো। এখন যেহেতু বিরোধী দল বলল যে আমরা আর কোনো ইলেকশনে যাব না, নাও শি ইজ এগেইন ব্রিঙ্গিং ইন দি হেফাজত। হেফাজত কিন্তু ছাত্ররা আসে না, শুধু কয়েকটা তাদের পেড লিডার ঢাকা বেসড, এর নামগুলো কারা একদিন বের হবে, তারা শুধু বক্তৃতা দেবে, চিৎকার করবে, কাজটা করবে কিন্তু হেফাজত বেশি ওই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলেপেলেরা হেফাজতের ড্রেস পরে রাস্তাঘাটে ভিড় করবে, টুপি পাঞ্জাবি পরে। দাঁড়িয়ালা যারা আছে, অনেকে দাঁড়িয়েও রেখেছে, আওয়ামী লীগ এখন অনেক সেট আপ তাদের আছে, পুলিশ হাজার লোক আছে, হেলমেট বাহিনী আছে, হেফাজত বাহিনী আছে। হেফাজতের লোকে মারপিট এইসব করে না, সবই আওয়ামী লীগের কাজ। এখন তারা আবার হেফাজতকে নিয়ে আসছে, আসলে তো হেফাজত না, 2-4টা লিডারকে শুধু ব্যবহার করে, এবং যাতে করে মাঠ তাদেরই যুবলীগ, আওয়ামী লীগ তাদেরকে দিয়ে দখল করে রাখে, এই হেফাজতকে দিয়ে তাদের ফায়দাটা লুটবে। বাট এইসব আগুন নিয়ে খেলার দিন চলে গেছে, মানুষ বুঝেছে। এখন আর তো খেলা নাই, নেক্সট ইলেকশনে কিভাবে আসবে এখনই শুরু করে দিয়েছে। গণেশ শহীদ রাজিবুল ইসলাম নামে আমাদের একজন দর্শক, তিনি বলছেন যে জনাব শহীদুদ্দিন খানকে অনুরোধ করছি যে ইসলামিক দলগুলোকে বলুন, মানে অর্থাৎ তাদের নেতৃত্বে যে দুর্বলতা সেটি তারা কিভাবে কাটাবে। ইসলামিক দল এখন যদি আমাকে বলেন ইসলামের দল, রাজনৈতিক দল পৃথিবীতে আপনি দেখেছেন কোথাও আছে ধর্মের নামে কোনো দল? আই হ্যাভ এনি ডাউট। না, ধর্মের নামে দল আছে, 2-1টা জায়গায় আছে, যেমন খ্রিস্টান পার্টি আছে, এরকম 2-1টা খানাই নাই সমাজে। ব্রিটেনে আছে বিএনপি, ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি, এদের কোনো খানাই নাই, এদেরকে সামটাইমস মানুষ ব্যবহার করে। আমাদের হেফাজত কিন্তু রাজনৈতিক দল না, অতএব তাদেরকে দখল করিয়ে রাখছে অরাজনৈতিক দলকে দিয়ে। এটা আইয়ুব খান করেছে, এরশাদ করেছে, এবং হাসিনা তো 13-তে করেছে, এখন আবার করবে। এখন আমি যেটা বলছি, সূরা রুম যদি 32 নম্বর সূরাটা পড়েন, সূরা রুম 30 নম্বর সূরা 32 নম্বর আয়াতে বলা আছে, তোমরা বিভিন্ন দলে সংগঠিত হয়ে বিশ্বাসকে ভেঙো না। আজকে দেখেন কোরআনে কোথায় কিন্তু শিয়া সুন্নি নেই, আজকে শিয়া সুন্নি যুদ্ধ করছে। শিয়া সুন্নি কোথাও আছে? আমাদের মহানবী মারা যাওয়ার পরে এই রাজনৈতিক ভাবে ভাগ হয়েছে, অর্থাৎ বিশ্বাসকে ভাগ করে দিয়েছেন। আজকে আমাদের সুন্নিদের যারা হাদিস বলেন, আর আপনি যদি শিয়াদের হাদিস শুনেন, ইউল বি সারপ্রাইজড। বাট দুজনেই কিন্তু মহানবীকে মানে, কোরআনকে মানে। এবং আপনি যদি দেখেন যে হেফাজতের উপরে যেভাবে গ্রেপ্তার হচ্ছে, ইতিমধ্যে 10-15 জন কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়েছেন এবং অনেকে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, অনেক তথ্য আসছে না। আমি একটু পয়েন্টটা শেষ করি। এই যে নেতৃত্বের কথা যিনি বললেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার ভিতরে চিন্তা ভাবনা আসছে। একটু বলুন তো দেখি, যে এই সাবকন্টিনেন্টে, আপনি আগের ইতিহাস বাদ দেন, 100-200 বছর আগের, বাংলাদেশে 90% মুসলমান, 90% মুসলমান, কয়টা ভোট পায় আমাদের এই নেতাগুলা ইসলামের নামে যে আছে? তার মানে কি? তারা কোরআনের স্পিরিটকে মানে। আমি বলছি একজন মুসলমান হিসেবে আপনাকে কোরআন এবং হাদিস মানতে হবে নিঃসন্দেহে। বাট যে হাদিস, আবারও বলছি, যে হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক,
সেটা হাদিস না, মাস্ট রিমেম্বার। আবার অনেকে বলবে কোরআনে তো এটা নাই। আমরা এই বিতর্কে যাব না, আমরা এই বিতর্কে যাব না। আমি যদি বলতে চাচ্ছি আপনাকে যে এই যে এতগুলো ইসলামিক দল আছে বাংলাদেশে, কোন ইসলামিক দলের কিন্তু আমরা তেমন কোনো প্রতিক্রিয়া দেখছি না। এই যে রমজান মাসে হেফাজতের নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, মানুষের যে দুর্বিষহ দুর্ভোগ, এবং আমার হাতে কি বিবৃতি আছে চরমনায়ের পীর সাহেবের, যিনি 18 এপ্রিল এই বিবৃতিটি দিয়েছেন, এবং সেখানে তিনি বলেছেন যে সর্বোচ্চ মানুষ আতঙ্কিত, এই পরিস্থিতিতে আলেমদের অযথা হয়রানি নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং তিনি বলেছেন যে ধর্মীয় দৃষ্টিকোণ, যে কোনো ইসলাম বিরোধী ইস্যুতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ করা দেশের আলেমদের নৈতিক দায়িত্ব, তাদের এই দায়িত্ব পালনে বাধা দান ও গ্রেপ্তার মেনে নেওয়া যায় না। অর্থাৎ চরমনাই পীর সাহেব কিন্তু কারণ ঈশ্বরত্ব মুক্তিও দাবি করেননি, এটার কোন স্ট্রং যে প্রতিবাদ করা সেটাও কিন্তু করেননি। পাশাপাশি অন্যান্য যে প্রচুর ইসলামিক দল আছে তাদেরও কারো কোনো বক্তব্য আমরা পাচ্ছি না। তো হেফাজতের নেতৃত্ব জনাব আল্লামা বাবুনগরী সাহেব, তিনি মোটামুটি হাত উঠায় সারেন্ডার করে ফেলছেন যে আমরা এগুলো চাই না, আমরা কি বলে না বলে আমি এগুলো নিজেও বুঝি না। তো কি মনে করেন, অর্থাৎ হেফাজতটা করবে কে? হেফাজতের দায়িত্ব কার? বা পুলিশের হেফাজতেই কি হেফাজতের? আমরা কোরআনের তো অনেক জায়গায় আছে, শুধু একটা শব্দ বলি আমি, এই যে সূরা হিজর 9 নম্বর আয়াত, পসিবলি হিজরের 9 নম্বর সূরার, কোরআন আমি নাজিল করেছি আল্লাহ বলছেন, এবং আমি এটা রক্ষা করব, মানে তিনি হেফাজত করবেন। কিন্তু এখন হেফাজতে ইসলাম এটাও কতটুকু বা কোরআন অনুযায়ী আই ডোন্ট নো, আমি এটা বিতর্কের বিষয় না। আমি আবারও বলছি, আমাদেরকে কোরআন এবং হাদিস মানতে হবে, তবে কোরআন সবকিছুর প্রমাণ। কেননা হাদিস মানে কি, আবারও বলছি, সেটা হলো মহানবী যা বলেছেন, মহানবী যা করেছেন, তার সাহাবীগণ যা করেছেন বা বলেছেন, মহানবী যেটা অ্যাপ্রুভাল দিয়েছেন বা সমর্থন করেছেন, সেটাই হলো হাদিস, মানে কথা। অতএব মহানবী তো বেঁচে নেই, কিন্তু উনি তো ওফাত হয়ে গেছে, তো কি প্রমাণ আছে? যে ওহীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি সেটাই তো প্রমাণ। অতএব যেটা হাদিস হিসাবে আসছে সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা সেটা তো মিলিয়ে নিতে হবে। তো সেটা আমি বলছি যে আজকে যদি আপনি সত্যিকারের আপনারা দাবি করেন, নিজেকে আঙ্গুল তুলে তুলে বলেন যে আপনি আপনাদেরকে আঘাত করা মানে ইসলামকে আঘাত করা, তাহলে আজকে একটা মাফিয়া, শেখ হাসিনা মাদার অফ মাফিয়া, একটা রাষ্ট্র চালাচ্ছে, তার পতনের জন্য তো আপনাদের ডাক দেওয়ার কথা। কোরআনে তাই আছে যে তোমরা তোমাদের সম্পদ, নিজের জানের ভয়ে তোমরা জালেমের বিরুদ্ধে নামছো না। এই ইসলামই তো প্রমাণ করে যে আসলে আমরা কতটুকু ইসলামিক স্পিরিট, ইসলাম না শুধু, সব ধর্মেই আছে এটা, যে অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করছেন না। বিদেশি কে কি আসলো না আসলো সেটা নিয়ে বলছেন, নিজের দেশে একটা বড় খুনি মাফিয়া, মাদার অফ মাফিয়া, যে হাসিনা, তারেক সিদ্দিক, আজিজ, আমরা তো এই হেফাজতে 22 জন মেরেছে, শুধু তাই না, প্রতিদিনই হত্যাকাণ্ড ঘটছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে গুম খুনটা, খুব দুঃখ লাগে আমার কাছে, কি জানেন, এটাকে আমরা পলিটিসাইজ করে ফেলেছি, এটাকে রাজনীতিকরণ করে ফেলেছি। বিষয়টা কি, অমুক দল বলে আমার অমুক দলের নেতা গুম হয়েছে, আমার অমুক পার্টির নেতা গুম হয়েছে, এটা তো একটা সার্বজনীন বিষয়, ইটস এ কমপ্লিট থিং, এটা তো একটা ইউনিভার্সাল ক্রাইম। আপনি দলের কথা বলছেন কেন? আপনাকে নির্দলীয় লোকের তো আরো বেশি গুম হয়েছে, খুন হয়েছে। এই দলীয় বলাতে আজকে সমস্যাটা সমাধান হচ্ছে না। আপনি দেখেন, আমার ক্যাপ্টেনটাকে যে হত্যা করা হয়েছে আজ থেকে 2 বছর আগে, এটা মিডিয়াতে আসছে, সব জায়গায় আসছে, বিরোধী দলের কেউ বলেছে? আপনি দেখেন, আমার ভাইটাকে ধরে নিয়ে গেছে, এটা মিডিয়াতে আপনি বলেছেন, সবাই বলেছে, আজ পর্যন্ত কোন বিরোধী শক্তি বা কেউ বলেছে এটা নিয়ে? 5 দিনের রিমান্ডে নিয়েছে, আজকে 10 দিন হয়েছে, আমি জানি না আমার ভাই কোথায় আছে। আমার ছোট ভাইকে যে নিয়ে গেছে কবিরউদ্দিন খান, রিমান্ডে নিয়ে গেছে, না তাকে হাসপাতালে পাওয়া যাচ্ছে, না জেলখানায় পাওয়া যাচ্ছে। এরকম একটা ভয়ঙ্কর মাদার অফ মাফিয়া, তার বিরুদ্ধে ইসলামিক দলগুলো নামছে না। আরে আজে বাজে কথা বলা, ডানে বায়ে কথা বলা, তাদেরকে ছেড়ে দিন, ধরে দিন, কি করে না করে। হেফাজত তো মাঠে নাই, মাঠে আছে হেফাজত রূপী ছাত্রলীগ, যুবলীগের পাজামা পাঞ্জাবি পরা দাড়িওয়ালা, টুপিওয়ালারা, আর হেফাজতের কয়েকটা নেতা যাদের সরকারের সাথে সম্পর্ক, আমি বারে বারেই বলছি,
তাদেরকে দিয়ে শুধু বক্তব্য দেওয়ায়, বাকি কাজটা তো করে হাসিনা মাফিয়া। এবং আমরা দেখছি কর্নেল শহীদ যে চরিত্র হননের যে প্রক্রিয়া এই সরকারের একটি সাধারণ প্রবণতা, সেই প্রবণতার দিকে তারা যাচ্ছে এবং এক এক রকম স্টোরি বেরোচ্ছে মামুনুল হক সাহেবকে নিয়ে এবং আরো অন্যান্য বিষয় নিয়ে। তো যেহেতু হ্যাঁ, মামুনুল হক সাহেবকে আমার তো আর কোনো রাজনৈতিক সমর্থন নাই, কিন্তু ঘটনাচক্রে যা দেখছি তাতে এখন পর্যন্ত শেষ কথা বলার আসলে সময় আসে নাই, এটাই ধরে নিতে হবে। এবং কথা বলি, আমরা মনে হয় এই মামুনুল হক বা এদের নিয়ে বেশি কথা বলা না উচিত। এই জন্য আমি কিন্তু সবার উপরে ডিসঅ্যাপয়েন্টেড। উনি বলেছিলেন মোদী আসার 7 দিন আগের থেকে যে মোদী যদি আসে তাহলে সরকার পতনের ডাক দিব। উনি সরকার পতনের ডাক দেননি। আমি কিন্তু প্রস্তুত ছিলাম। কেন দেননি? সরকার পতনের ডাকটাই একমাত্র ডাক এখন। এখন আমেরিকার বাইডেন, এখানকার অমুক অমুক, ভারতের অমুক, পাকিস্তানের অমুক, ইমরান, এদের নিয়ে কথা বলার বিষয় না। আমাদের একটাই, শেখ হাসিনার পতন। বলুক সবাই, কালকে পতন হয়ে যাবে। এসব সব গেম আমার আর ভালো লাগে না। এইসব মামুনুল হক টামুনুল হক নিয়ে আর কথা বলেন না। কথা বলেছেন ইসলামের লোক, মুসলমান লোক, আপনি মুসলমান বেশধারী, আপনি একটা কথা বলেছেন আর সেটা আপনি পালন করেননি। 22 জন লোক মারা গেছে, আপনারা চুপ হয়ে বসে আছেন। মারা যাওয়ার 2 দিন পরে আপনাকে দেখা গেছে, এখন আপনাকে ধরে নিয়ে গেছে না নাটক করেছে, ওই মহিলাকে রিসোর্টে দেখা গেল। এসবের মধ্যে পড়বেন কেন? আপনি যদি বিদ্রোহী হয়ে থাকেন, আপনি বলেছেন সরকার পতন করেননি কেন? আর একটা ছাত্র বলেছে, সেও গায়েব হয়ে গেছে। দেখেন, এগুলা সব ভুয়া। আপনাকে আরেকটা কথা বলে রাখি, আপনি মিডিয়াতে শেখ হাসিনার সময় মিডিয়াতে যেগুলো দেখবেন, সরকারের বিরোধীও যদি হয়, গভর্নমেন্ট হ্যাজ এ পারপাস, মনে রাখবেন। এ পুলিশ ধরে মারতেছে রাস্তায়, দিস দ্যাট, এগুলো সব সরকারের পারপাস। কিন্তু সরকার চায় এগুলো দেখুক মানুষ, এগুলো ভাইরাল হোক, যে মানুষকে মারছে, দিস দ্যাট। সরকার যেগুলো আপনি দেখবেন মিডিয়াতে এবং পত্রিকায় আসছে সরকারের বিরুদ্ধে, বাট গভর্নমেন্ট হ্যাজ এ পারপাস টু সার্ভ দি পারপাস অফ দি অথরিটেরিয়ান গভর্নমেন্ট। এ মামুনুল হক, হেফাজত, এগুলো সব দেখাচ্ছে সরকার, ভাইরাল করছে কেন? হি হ্যাজ এ পারপাস। এবং কর্নেল শহীদ, আপনি যদি গত কয়েকদিনের মানে গত মাস দুয়েকের যদি আমরা ঘটনা প্রবাহ দেখি, তাহলে আমরা দেখবো যে পুলিশ বাংলাদেশে হঠাৎ করে প্রচন্ড ক্ষমতাবান হয়ে উঠেছে। প্রত্যেকটা থানায় থানায় মেশিন গান বসানো হয়েছে। আইজিপি ধমক দিয়ে বলছেন যে উনি কাউকে ঘরের বাইরে দেখতে চান না। আইজিপি প্রজাতন্ত্রের কর্মচারী, তিনি বলছেন যে কাউকে দেখতে চান না। থানায় থানায় মেশিন গান এবং পুলিশের যে ব্যবহার আমরা দেখছি রাস্তাঘাটে, যেভাবে আপনার ধরেন, আমি যদি একটু দেখাই আপনাকে, এই যে ধরুন এই যে যশোরের একটি ঘটনা ফেসবুকে আছে, আপনি যদি দেখেন যে কিভাবে এই যে রিক্সাকে মানে জীবিকার দায়ে রিক্সাওয়ালা বের হয়েছে, তাকে দেখেন রিক্সা ভেঙে ফেলে দেয়। এই রিক্সাওয়ালার কোনো মাস্কও আছে আপনি যদি দেখেন, এবং রিক্সাওয়ালা পা ধরে মাপ চেয়েও কিন্তু নিস্তার পায়নি। পাশাপাশি দেখুন মানুষের আরো কিছু, আরেকটা যদি ফুটেজ দেখাই আপনাকে, তো অর্থাৎ মানুষ কিন্তু জীবিকার প্রয়োজনে বেরোচ্ছে, জরুরি প্রয়োজনে বেরোচ্ছে, কিন্তু সেখানেও কিন্তু পুলিশ তাদের সাঁড়াশি অবস্থা বজায় রেখেছে। পুলিশও তো মানুষ, পুলিশও তো বাংলাদেশের মানুষের বাস্তবতা বুঝে, তাই না? মানুষের তো অনেক প্রয়োজনে মানুষকে বের হতে হয়। আবার এর মধ্যে কিছু অভিযোগ আছে, আমরা দেখছি যে এর মধ্যে যে কি পাস টাস কি ব্যবস্থা করছে, সেটা হচ্ছে না, সেটা জটিলতা। এর মধ্যে আবার টাকা হচ্ছে পাস, এখন টাকা দিলে সব ফ্রি। হ্যাঁ, মানে রাস্তায় যখন বেরোচ্ছে পাস নাই, তো টাকা দিলেই হচ্ছে, ওইটাই পাস, ওইটাই ছেড়ে দিচ্ছে। তো এই যে পরিস্থিতিটা, পুলিশের এত ক্ষমতা বা থানায় থানায় এই যে মেশিন গান, কি মনে করেন আপনি, মানে পরিস্থিতি কি, কোন দিকে যাচ্ছে? ফার্স্ট থিং হলো, যারা কিনা নর্মাল পুলিশ, যারা কিনা থানা বেসড পুলিশ, তাদের কোনো এলএমজি লাইট মেশিন গান না, লাইট মেশিন গান, দে আর নট অথরাইজড উইথ এলএমজি, বিকজ তারা জনগণের মাধ্যমে থাকে, মানে সিভিলিয়ান অ্যাটমসফিয়ারে থাকে, টু প্রোটেক্ট পিপল, টু সাপোর্ট পিপল। কিন্তু জনগণকে হত্যা করার জন্য এলএমজি তাদের জন্য দেওয়া নাই। এখন প্রশ্ন হলো আসলো কোত্থেকে এটা? যেটা আমি আই গেস সেটা হলো এপি ব্যাটালিয়ন আছে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, তাদের থেকে ডিটাচমেন্ট হয়তো নিয়ে আসছে। কেন নিয়ে আসছে?
ওই যে বললাম আপনাকে, একটা হলো দেখানো ওয়ার্ল্ডকে, দুইটা পারপাস। একটা হলো গণ অভ্যুত্থান যদি হয়ে যায় তো এলএমজি দিয়ে এইসব এলএমজি কোথায় চলে যাবে, এটা হাসিনার তো সেই জ্ঞান বোধ নাই। আরেকটা হলো ওয়ার্ল্ডকে দেখানো যে এই যে হেফাজত রাস্তাঘাটে নেমেছে, এরা টেরোরিস্ট এবং এদের বিরুদ্ধে এই এলএমজি লাগাতে হয়েছে। আসলে তো হেফাজত না, যারা ভাঙচুর করে রাস্তায় নামছে সব তো আমি বারে বারেই বলছি যুবলীগ আর আওয়ামী ছাত্রলীগ আওয়ামী লীগের লোক, দাড়িওয়ালা টুপিওয়ালা। এসব আপনি দেখেন অনেকে আমাকে ফোন করে বলছে তো, এমনকি হেফাজতের লোক, জি স্যার কোথায়, আমার মাদ্রাসার লোক সবাই তো আছে। এসব সব খেলা হচ্ছে আমাদের কয়েকজন নেতা এবং শেখ হাসিনাকে নিয়ে ডিজিএফআই সহ। আপনি দেখেন আপনার যতগুলা হত্যাকাণ্ড ঘটেছে, একটা আপনার উচ্চ লেভেল থেকে শুরু করে পঞ্চম পর্যায়ের পর্যন্ত কোন নেতা মরেনি মানে হেফাজতের। কারণ এই বদমাশ যারা কয়েকজন আছে সরকারের সাথে মিলে, যখন মানুষ হত্যা করা হচ্ছে 22 জন, তাদেরকে যা দেখেন ডিজি অফিসে বসে চা খাচ্ছে, বুঝলেন না আপনি? আরেকটা ছাত্র দল আছে, তার ওই ছাত্র মানে একজন যে চিল্লায়, আমি নামও বলতে চাই না, তার বলবে যে 40 জনকে ধরে নিয়ে গেছে, নখ তুলে দিয়েছে, এগুলো সব ভুয়া, বুঝছেন না? আমার ভাইটাকে ধরে নিয়ে গেছে উইদাউট এনি রিজন। আজকে সে কোথায় আছে জানি না, আমি বিদেশে বসে কথা বলছি। ওরা দেশে বসে 40 দিন ধরে নিয়ে যায়, 4 দিন পরে ছেড়ে দেয়। মানে এইসব কি মানুষকে এত বোকা মনে করে এরা? এই হেফাজতের কয়েকটা নেতা আর আওয়ামী লীগ, শেখ হাসিনা, তারেক সিদ্দিক and DGFI আর that few students stupids, এগুলো বোকা মনে করে, এগুলো তো মানুষ বোঝে। আপনি বিদেশে বসে কথা বলছেন, আপনার বাড়িতে জমি জমা দখল করতে চলে। কেউ মনে করে যে এই যে থানায় যে এলএমজি বসানো হচ্ছে, এটি হচ্ছে সেনাবাহিনীর একটি কাউন্টার তৈরি করার চেষ্টা চলছে, অর্থাৎ পুলিশকে ক্ষমতায়িত করা। কারণ সেনাবাহিনী তো আসলে এখন ধরুন শীর্ষ লেভেলে হচ্ছে সরকারের কক্ষিগত, আর নিচের লেভেল কি করে আমি তো জানি না, এগুলো আপনি ভালো বোঝেন। তো দেশ তো শেষ হয়ে গেল, দেশ রক্ষা বাহিনী কি করবে শেষ পর্যন্ত, এটা দেশ রক্ষা বাহিনীর যারা তারাই জানে। আর আপনারা যারা সাবেক, এখনো রিজার্ভ ফোর্সে আছেন আপনি, তাই না? আপনি জানেন যে আপনাদের দেশ রক্ষা বাহিনী। এই কথা বললে সেনাবাহিনীকে অপমান করা হবে। একটা এলএনজি সেনাবাহিনী চুরি দিলে চলে যাবে খামাকা। সেনাবাহিনী এত দুর্বল বলেন? বাংলাদেশের মানুষ কি মেসেজ পাবে? পুলিশের থানায় এলএনজি আছে সেনাবাহিনীকে ফেস করার জন্য, তাহলে আমরা বহিঃশত্রুর সাথে যুদ্ধ করবো কেন ভাই? এটা কি সম্ভব? সেনাবাহিনী জাস্ট মার্চ করলে আসলেই হবে, আপনার অস্ত্র লাগবে না, এমনি ব্যাগে ঢেকে যাবে, সব কোথায় চলে যাবে। কিন্তু হাসিনা ওটার জন্য করেনি। আমি তো বললাম সেনাবাহিনীর ফায়ারিং পিনটা বন্ধ করে রাখা হয়েছে, আজিজকে দিয়ে এবং পরবর্তী যে চিফ আসবে তাকে দিয়ে কন্ট্রোল করবে। বাট এটা পারবে না, পরে বিস্ফোরিত হবেই। ওই ফায়ারিং পিন লাগাইতে লাগে 1 মিনিট, আর অ্যামুনিশন নিতে লাগে কয়েক মিনিট, ওয়েন ইন কেস অফ নিড। আর পুলিশের এলএমজি কেন, ওখানে এমজি লাগালেও লাভ হবে না। সেনাবাহিনীর চালানোর স্টাইল আর পুলিশের স্টাইল তো সেম না। আমি পুলিশকে করছি না, কি বলে, ডাউনগ্রেড করছি না, অসম্মান করে কথা বলছি না। দে আর নট মেড ফর ইট। পুলিশ যুদ্ধের জন্য প্রস্তুত না, মানে মানে সেনাবাহিনীর স্ট্যান্ডার্ডে তাদেরকে তৈরি করা হয় না। দ্যাট ইজ নট পসিবল ফর এনি কান্ট্রি। না, আমি যদি আপনার সঙ্গে যোগ করি যে পুলিশের ট্রেনিংটা হচ্ছে অ্যাকচুয়ালি মূলত দাঙ্গা নিয়ন্ত্রণ, ইন্টারনাল সিকিউরিটি, শৃঙ্খলা রক্ষা, দাঙ্গা নিয়ন্ত্রণ। এবং পুলিশের সর্বোচ্চ যে পুলিশ রেগুলেশন অ্যাক্টের সর্বোচ্চ নিয়ম হচ্ছে পুলিশ কখনো গুলি করতে পারবে না, নি ডাউন হয়ে গুলি করতে হবে, অর্থাৎ হাঁটু গেড়ে গুলি করতে হবে, যেন গুলিটা মানে নিচের অংশে লাগে শরীরে, মারা না যায়, কেউ যেন মারা না যায়। তো আপনি দেখবেন সীতাকুণ্ডে 5 জন শ্রমিককে গুলি করে মেরে ফেলেছে, সীতাকুণ্ডে। এই যে এই সরকারের, সীতাকুণ্ডে না, দুঃখিত, চট্টগ্রামের বাঁশখালীতে এই যে 5 জন শ্রমিক বেতনের দাবি করায় তাদেরকে গুলি করে মেরে ফেলছে পুলিশ। এস আলম তো সরকারের মহাপোষ্য, লাভ নেই। তো আপনি কিভাবে দেখেন এই যে পুলিশ তার যে ট্রেনিং বা তার যে নিয়ম সেটির বাইরে কাজ করছে, পাশাপাশি পুলিশের এই যে থানায় যে এসএমজি বসানো, এলএমজি বসানো, এই বিষয়গুলো কিন্তু ইন্টারন্যাশনালি মানুষকে রং ইন্টারপ্রেট করবে না। যে আপনি পুলিশ যখন এলএমজি তুলে দিচ্ছেন
তার মানে এই সরকারের যে মানবতা বিরোধী অবস্থান সেটি আরো স্পষ্ট হচ্ছে। না